গণেশ চতুর্থী উপলক্ষে আমি আজকে তিনটে প্রসাদের রেসিপি আপনাদেরকে শেয়ার করব, যেটা আপনারা এই গণেশ চতুর্থীতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন। সবার প্রথমে আমি তৈরি করে দেখাবো চিড়ের মিষ্টি পোলাও। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ মোটা চিড়ে রেখেছি, আপনারা চাইলে পাতলা চিড়ে দিয়েও করতে পারেন। সবার প্রথমে কড়াইতে আমি ঘি গরম করে নিচ্ছি। এবারে ঘিটা গরম হতে এর মধ্যে ভাঙা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, একই সাথে দিয়ে দেব কিশমিশ। দিয়ে এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটাকে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন যে এই কিশমিশগুলো ফুলে গেছে আর কাজুটা হালকা সুন্দর কালার ধরে এসছে, তখন এবারে এগুলোকে তুলে রাখতে হবে, যেন বেশি লাল হয়ে পুড়ে না যায়, ওটা একটু খেয়াল রাখবেন। আর আঁচটাকে লো করেই ভাজবেন, তাহলে এই কাজু কিশমিশ ঠিক করে ভাজা হবে। এবারে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট 1/4 কাপ মতন। এই কোকোনাটটা আপনারা যদি ফ্রেশ কোকোনাট না থাকে তাহলে ইউজ করবেন, যদি ফ্রেশ কোকোনাট থাকে অবশ্যই ফ্রেশ কোকোনাটটাই বেশি ভালো টেস্ট আনে, তো আপনারা চেষ্টা করবেন ফ্রেশ কোকোনাট দিয়েই করতে। তো এটা যখন হালকা একটু লালচে কালার আসবে তখন এর মধ্যে চিড়ে দিয়ে দিতে হবে। যদি আপনারা ফ্রেশ কোকোনাট নেন সেক্ষেত্রে হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে। তো এবারে এই চিড়ের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে একটু লো আঁচে ভাজবো। যখন চিড়েটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দুধ। এটা মোটা চিড়ে, সেই জন্য এর মধ্যে দুধের পরিমাণটা বেশি লাগবে। প্রথমে আমি 1 কাপ দিচ্ছি, তারপর যদি লাগে আর একটু অ্যাড করতে হবে। মোটামুটি এখানে আমার শেষে 1.5 কাপ মতন দুধ লেগেছে। আঁচটাকে কিন্তু সব সময়ের জন্য লো রাখতে হবে। আর যদি আপনারা পাতলা চিড়ে নেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 1/2 কাপেই আশা করি হয়ে যাবে। মানে এটা খেয়াল রাখতে হবে চিড়েটা যেন গলে না যায়, আবার যেন একদম শক্ত না থাকে, ওরকম পরিমাণে দুধ অ্যাড করতে হবে। তো এবারে যখন চিড়েটা হালকা সফট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। যেহেতু আমার কাছে ছিল ফ্রিজে সেই জন্য, নইলে আপনারা নর্মাল আখের গুড় এর মধ্যে ইউজ করতে পারেন। তো যখন গুড়টা মিশে যাবে ভালো করে, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর যেন একটা ফ্লেভার হয়। তো দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি, আর সবসময়ের জন্য আঁচটাকে লো রাখতে হবে। তো এই চিড়েটা যদি দেখেন একদম সফট আছে সুন্দর, তাহলে আর দুধ অ্যাড করতে হবে না। যদি মনে হয় চিড়েটা এখনও শক্ত সেক্ষেত্রে হয়তো দুধ আরও অ্যাড করতে হতে পারে। দেখুন আমার এই চিড়ের মিষ্টি পোলাও পুরোপুরি তৈরি। এটা আপনারা শুধু গণেশ চতুর্থী বলে নয়, আপনারা যে কোনো পুজোতে ঠাকুরকে ভোগে দিতে পারেন। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় মোদক। তো মোদক আপনারা সকলেই বানাতে জানেন, তবে আমি কিভাবে বানাই আজকে কোনো রকম স্বাদ ছাড়া এটা আমি হাতেই এই মোদকটাকে তৈরি করে দেখাবো। তো অনেকেই হাতের কাছে অনেক সময় স্বাদ থাকে না, তো তারা কিভাবে বানাবে আমি এই রেসিপিতে দেখাবো। তো এর জন্য এখানে 120 গ্রাম মতন চালের গুঁড়ো রেখেছি, কেনা চালের গুঁড়ো। আর এখানটায় রয়েছে ঘি, আর এখানটায় রয়েছে অল্প করে রেখেছি আমি একটু গুড়। আর এখানটা রয়েছে ফ্রেশ কোকোনাট মানে নারকেল কোড়া। আর এখানে রেখেছি দেখুন পেস্তা কুচি, কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছি, একটু মোটা মোটা মিহি করে যেরকম চান আপনারা দিতে পারেন। আর এখানে একটু কিশমিশ কুচি রয়েছে ছোটো এলাচের গুঁড়ো, আর সামান্য একটু নুন লাগবে। তো এই উপকরণ দিয়েই আজকে আমি আপনাদেরকে মোদকটা তৈরি করে দেখাবো। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নারকেল কোড়া আর গুড়টাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব লো আছে। আপনারা চাইলে নারকেল আর গুড়টাকে আলাদা করে আগে থেকে মেখে নিতে পারেন। আঁচটাকে লো করে করতে হবে, নইলে কিন্তু নারকেলটা নিচ থেকে জ্বলে যাবে। এবারে যখন গুড়টা গলে গিয়ে নারকেলের সঙ্গে মিশে যাবে, একটু জলটা শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সমস্ত ড্রাই ফ্রুটস আর এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নিতে হবে পুরটাকে। আমার পুরটা পুরোপুরি রেডি, এটাকে ঠান্ডা করে নেব। এবারে আমি আরেকটা প্যানের মধ্যে কি করব, একটু গরম জল করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ফুটতে দেব। একটু ঘিও দিয়ে দিচ্ছি, অল্প করে 1/2 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। যখন এই তেল আর এই জলটা পুরোপুরি মিশে যাবে, ফুটে উঠবে জলটা, তখন এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে।
আপনারা ঘরে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিতে পারেন সবথেকে ভালো, তবে আমি আজকে কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আঁচটাকে লো করে রেখে এবারে এটা যখন দেখবেন যে একদম সুন্দর এই মানে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। যদি মনে হয় জল আর একটু অ্যাড করতে হবে, অ্যাড করতে পারেন, তবে এটাকে একদম লো আঁচে করে ঢাকা দিয়ে রাখবেন। এই ভাপেই পুরো চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন হাতে মাখলে পুরো ডোয়ের মতন হয়ে আসছে। এবারে আমি কি করব, একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু মাখার সময় আপনার আরও চালের গুঁড়ো কাঁচা অ্যাড করতে হবে, ওই জন্য জলটা প্রথমে কমই দেবেন। তো এবারে ভালো করে এরম করে চটকে চটকে মাখবো, একটা ডোয়ের মতন করে নেব। যদি মনে হয় হাতে একটু ঘি লাগিয়ে লাগিয়ে করতে পারেন। দেখুন একটা ডো তৈরি হয়ে গেল, সফট একটা ডো। একটু তেল বা ঘি আপনারা যেটাই হোক একটু মাখিয়ে নেবেন, ঘি দিয়ে মাখালেই সব থেকে ভালো হয়। একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এবারে এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে মোদক বানিয়ে নেব। আপনারা যদি ছাঁচ ইউজ করেন সেক্ষেত্রে ছাঁচি করে নেবেন। আমি আজকে হাতেই করব, সেই জন্য হাতে করে করছি। এবারে এর মাঝখানে এরকম করে ঘিয়ের সাহায্যে এরকম করে জায়গা করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। যতটা সম্ভব একটু পাতলা করে নেবেন। তারপর এটাকে আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নেব। দেখুন এরকম বাটির মতন করে এর সাইড দিয়ে এরকম করে ভাঁজ করে করে ডিজাইন করে নেব। এতে করে এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি বসে, সেই জন্য আগে থেকে একটু এরকম করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে, একটু ঘি দিয়ে ঝুড়ে ঝুড়ে দিতে হবে। দিয়ে এবারে মাঝখানে যতটা পুর ভর্তি করা যায় ততটা পুর দেব, যেন ফেটে না যায় সেই বুঝে আপনাদের পুরটাকে দিতে হবে। এবারে এর মাঝখানে যতটা পুর দেওয়া যায় ততটা করে দেব, যেন বেশি অতিরিক্ত দিয়ে এরমভাবে দেবেন না যেন ফেটে বেরিয়ে আসে। এইভাবে এটাকে এইভাবে সিল করে দিতে হবে। এইভাবে সমস্ত মোদকগুলোকে আমি প্রথমে তৈরি করে নেব, তারপর এগুলোকে স্টিম করতে হবে। যে আমি আজকে এটাকে মোমো মেকারের মধ্যে স্টিম করব, তো আপনারা এরকম কোনো ঝাঁঝরিতে করে আপনারা এটাকে স্টিম করতে পারেন। তার আগে একটু ঘি বা বাটার ব্রাশ করে নেবেন, তাহলে এটা স্টিম করলে তুলতে সুবিধা হবে। সেই জন্য এবার একটু গ্যাপ গ্যাপ দিয়ে এটাকে স্টিম করে নিতে হবে। তো দেখুন 10 থেকে 12 মিনিট মতন এটাকে মিডিয়াম আঁচে করে স্টিম করলেই তৈরি হয়ে যাবে মোদক। তো মোদক আমার পুরোপুরি তৈরি। আপনারা এইভাবে মোদক বানিয়ে ঠাকুরকে ভোগে দিতে পারেন। গণেশ চতুর্থী উপলক্ষে এই লাড্ডুর রেসিপিটা শেয়ার করছি, যেটা হলো মতিচুর লাড্ডু বা একে মিহিদানা লাড্ডু বলা হয়। তো এর জন্য আমার প্রথমে একদম সূক্ষ্ম মিহিদানা তৈরি করতে হবে। মিহিদানা বানানোর যে ছান্তা পাওয়া যায় সেটা দিয়েও আমি করে দেখাবো, বা যাদের ছান্তা নেই তারা কিভাবে করবে সেটাও আমি দেখিয়েছি। মানে আপনাদের সকলের ঘরে আছে এরকম একটা জিনিস দিয়ে কিন্তু আপনারা একদম সূক্ষ্ম মিহিদানা তৈরি করতে পারবেন। আর সেই মিহিদানাটা দিয়ে এই অসাধারণ লাড্ডু আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এটা বানানোর সমস্ত আমি টিপস দিয়ে রেখেছি, এটা বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। এর জন্য আমি 300 গ্রাম চিনি রেখেছি, এখানটায় রয়েছে 150 গ্রাম মতো বেসন, আর লাগবে কাজু বাদাম কুচি। এখানটায় কাজু বাদামগুলোকে হাফ করে রেখেছি, এটা আমি গার্নিশ করব। একটু ইয়েলো ফুড কালার রেখেছি সুন্দর কালার হওয়ার জন্য। রয়েছে ছোট এলাচের গুঁড়ো, সুন্দর ফ্লেভার হবে এতে। আর রয়েছে ঘি বা বাটার, এটা একটু করে লাগবে আমার, ইউজ করব। আর ভাজবো আমি সাদা তেল দিয়ে। তো ভালো মিহিদানা তৈরি করতে কিন্তু বেসন আর চিনির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে। আপনারা যতটা বেসন নেবেন তার থেকে 150 গ্রাম বেশি চিনি নিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন এখানে আমি মিহিদানা তৈরি করার যে ছান্তা হয় সেটা আমি এখানে রেখেছি। দেখুন একদমই সূক্ষ্ম, সব থেকে সূক্ষ্ম ছিদ্র যুক্ত কিন্তু যে ছান্তা হয় সেটাই কিনতে হবে। বড় যদি ছিদ্র হয় তাহলে কিন্তু ওটা মিহিদানা হবে না, ওটা বোঁদে হয়ে যাবে। তো ওই জন্য সব থেকে সূক্ষ্ম ছিদ্রযুক্ত ছান্তাই কিন্তু আপনাদের কিনতে হবে। তো এটা আপনারা যে কোনো বড় যে বাসনের দোকান, যেখানে আপনারা লোহার জিনিস পাবেন, স্টিলের জিনিস পাবেন, সেরকম দোকানে পেয়ে যাবেন। আর এটার দামও কম, 150 থেকে 200 টাকায় পেয়ে যাবেন।
তো যদি না হয় ওটা কেনা সম্ভব, তো আপনারা এই যে এরকম যে প্লাস্টিকের কন্টেনার যেটাতে করে আমরা খাবার পার্সেল করে বাড়িতে নিয়ে আসি, একদম পাতলা যে কন্টেনারগুলো হয় প্লাস্টিকের, সেটাকে ফুটো ফুটো করেও কিন্তু একদম সুন্দর মিহিদানা আপনারা তৈরি করতে পারবেন। এটাকে এরকম একটু মোটা আমি সেফটি পিন দিয়ে এটাকে এরকম ফুটো ফুটো করে দেব। আপনারা যে কোনো ছুঁচ বা কিছু দিয়ে একটু মোটা দিয়ে এরকম ফুটো ফুটো করবেন, একটু গ্যাপ রেখে রেখে সমস্ত দিকে। আমি আপনাদের কথা দিতে পারি যে এটা আপনাদের মিহিদানা বানানোর যে ছানটা তার থেকেও ভালো মিহিদানা তৈরি করতে পারবেন। এরকম খুবই ইজি, এটা আপনারা বাড়িতে করে নেবেন। যদি বেশি মোটা প্লাস্টিক হয় সেক্ষেত্রে হয়তো সুচটা একটু গরম করতে হতে পারে। তো এটা যেহেতু আমার প্লাস্টিকের একদমই পাতলা, ওই জন্য এমনি আমি সুন্দর করে ফুটো করে নিয়েছি। তো আপনাদেরকে এটা ইউজ করেও দেখাবো, আপনারা দুভাবেই করতে পারবেন। তো দেখুন এইভাবে একটু গ্যাপ রেখে রেখে সুন্দর করে ফুটো করে নিতে হবে। এটা কিন্তু বড় ফুটো করা যাবে না, আমি আবারও বলছি। এবারে আমি ব্যাটারটাকে গুলে নেব। একটা বোলের মধ্যে বেসনটা নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব জল। এখানে মোটামুটি 200 ml মতো জল রেখেছি। তো এই বেসনটাকে না একদম পাতলা করেই গুলতে হবে। তো এই জলটা আমি পুরোটাই দিয়ে দেবো এর মধ্যে। এটা কম বেশি লাগতে পারেন, আপনারা একটু খেয়াল রাখবেন আমি কীরকম ব্যাটারটা তৈরি করছি, এটার ঘনত্বটা না খুব ইম্পর্টেন্ট। তো এর মধ্যে আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি একটা সুন্দর কালার হওয়ার জন্য। তবে ফুড কালার তো হেলথের জন্য ভালো নয়, তবে দোকানেও দেয়, দেখতে ভালো লাগে, ওই জন্য আমি ইউজ করছি। আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। তো দেখুন এই ব্যাটারটার কিন্তু ঘনত্বটা এরকম রাখতে হবে, আর এর মধ্যে যেন একটুও গুটি গুটি না থাকে ওই দিকটা খেয়াল রাখবেন। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এটা ঠিক কিন্তু এরকম ব্যাটারটাই করতে হবে, একটু পাতলা করে। তো এবারে দেখুন আমি পুরো জলটা ইউজ করে নিয়েছি। এবারে এই মিহিদানাটা তৈরি করার জন্য এরকমভাবে একটু সেট করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা উঁচু কিছুর মধ্যে, যেটাতে একটু সাপোর্ট দিয়ে এটাকে আপনারা ঝাঁকাতে পারবেন, কেননা এই ছান্তাটা খুবই ভারী হয়, ওই জন্য এটা হাতে হ্যান্ডেল করা খুবই মুশকিল। আপনারা এরকম সাপোর্ট দিয়ে এটাকে এরকম ঝাঁকাবেন একইভাবে, তাহলে সুন্দর সূক্ষ্ম মিহিদানা তৈরি হবে। আর হাত দিয়ে করলে কিন্তু হাতেও লাগবে আর ভালোও হবে না, ওই জন্য। আর এখানে দেখুন এবারে যে বাটিটা আমি তৈরি করেছি সেটাকেও আমি সেমভাবে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিহিদানা তৈরি করব। তো এই মিহিদানা বানানোর জন্য বেশ খানিকটা তেল লাগবে, আর একটু বড় জায়গায় তেলটা গরম করতে হবে একদম ভালো করে। এবারে এই ছান্তাটাকে আমি সেট করে নিলাম, এর মধ্যে অল্প করে আমি এই ব্যাটারটাকে দিয়ে এরকমভাবে একইভাবে এটাকে ঝাঁকাতে থাকবো। আঁচটাকে আমি মিডিয়াম করে দেব। আর প্রত্যেকবার এটা কিন্তু ব্যাটারটা যখন হয়ে যাবে তারপর এই ছান্তাটাকে ধুয়ে তারপর দিতে হবে, নইলে এই ফুটোগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু মিহিদানা ভালো হবে না। তো এটাকে একদম মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। আপনার হাত দিয়ে গুঁড়ো করবেন, যদি মনে হয় গুঁড়ো হয়ে যাচ্ছে বুঝবেন যে মিহিদানাটা একদম সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি এগুলোকে তুলে টিস্যুর উপরে রাখবো। এবারে আমি এই বাটিটা যেটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দেব অল্প করে, বেশি একসাথে দেবেন না, তাহলে কিন্তু উপচে পড়বে তেলের মধ্যে। তো দিয়ে এরকম করে আঁচটাকে মিডিয়াম রেখে এটাকে ঝাঁকাতে হবে। তো দেখুন এই বাটিটার মিহিদানাটা কিন্তু আরও সূক্ষ্ম হচ্ছে। আপনারা দুটোর ডিফারেন্স নিজেরাই দেখতে পাচ্ছেন যে দুটোই সুন্দর হয়েছে, কিন্তু এই বাটির মিহিদানাগুলো কিন্তু আরও বেশি সূক্ষ্ম আর সুন্দর হয়েছে। তো আপনারা ওই ছান্তা না কিনেও কিন্তু এরকম প্লাস্টিকের কন্টেনারে ছিদ্র করে সেটা দিয়েও কিন্তু একদম পারফেক্ট মিহিদানা ঘরেই তৈরি করতে পারবেন। আর আমি যেই টিপসগুলো আপনারা এই রেসিপিতে দিয়ে দিচ্ছি সেই টিপসগুলো আপনারা খেয়াল রেখে আপনারা করবেন, যে মিহিদানাটা কিন্তু একদম সুন্দর মিহিদানার যে লাড্ডু আপনারা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এগুলোকে আমি একদম মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মিহিদানাগুলো কতটা সূক্ষ্ম। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সূক্ষ্ম কিন্তু মিহিদানা একদম সহজেই তৈরি করে নিলাম। তো দেখুন আমার সমস্ত মিহিদানা এখানে আমি রেডি করে নিয়েছি। আর এই মিহিদানাগুলোকে কিন্তু একদম মুচমুচে করেই করতে হবে, এগুলো যেন নরম না হয়, নইলে কিন্তু শিরা ভেতরে ঢুকবে না। হাতে এরকম গুঁড়ো করবেন, যদি গুঁড়ো হয়ে যায় বুঝবেন যে একদম মুচমুচে আছে। এবারে শিরা তৈরি করব, ওই জন্য একটা অন্য ফ্রাইং প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম, এর মধ্যে 150 ml মতো জল দিয়েছি, দিয়ে এটাকে ফুটতে দেবো। একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, একটা সুন্দর কালার হওয়ার জন্য, দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। এই শিরাটাকে আমি একদম গাঢ় করব না, যখন চিনিটা গলে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো। তো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই মিহিদানাগুলোকে যেগুলো ভেজে রেখেছি। তো এই শিরার মধ্যে দিয়ে এটাকে একটু
রান্না করতে হবে, মানে এটাকে এই শিরার সাথে সেদ্ধ করতে হবে, তাহলে এর ভেতরে রসটাও সুন্দর ঢুকবে আর এটা দিয়ে সুন্দর লাড্ডু তৈরি করা যাবে। আপনারা কিন্তু কখনোই শিরাটাকে একদম আঠা আঠা বানিয়ে তার মধ্যে এই যদি মিহিদানাগুলো দেন সেক্ষেত্রে কিন্তু ভেতরে একদম রস ঢুকবে না আর এটা পুরো মচমচেরই থাকবে। ওই জন্য আপনারা এটাকে কিন্তু শিরার মধ্যে সেদ্ধ করবেন, তারপর এটাকে আপনারা লাড্ডু তৈরি করতে পারবেন, সুন্দর গোল গোল লাড্ডু তৈরি হবে। তো দেখুন যখন শিরাটা এরকম সোক করে নেবে, তারপর এর মধ্যে আমি এবারে কাজু বাদাম কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চারমগজ দিতে পারেন, দেয় এরকম লাড্ডুর মধ্যে, ওটাও খুবই ভালো লাগে। তো এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো যখন এরকম শিরাটা পুরো সোক করে নেবে, এরকম হয়ে যাবে, তখন আমি এবারে গ্যাসটাকে অফ করে এটাকে লেবেল করে আমি ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 1-2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে এই মিহিদানাগুলো আরও সুন্দর সফট হবে আর এটা দিয়ে গোল গোল লাড্ডু তৈরি করতে পারবো। তো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি আমি 2 ঘন্টা মতো। এবারে এর থেকে আমি লাড্ডুগুলোকে তৈরি করব। দেখুন একদম সুন্দর শিরাটা সোক করে সফট হয়ে গেছে। এবারে এর থেকে আমি লাড্ডু তৈরি করে নেব। হাতে একটু ঘি বা বাটার লাগিয়ে নেব যাতে হাতে না লাগে। আপনারা এর মধ্যে একটু ঘিও ছড়িয়ে তারপরও আপনারা এর থেকে লাড্ডু করতে পারেন। তো দেখুন এটাকে না নিয়ে আপনারা যেরকম সাইজ চান সেরকম বুঝে নিয়ে এরকম হালকা হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে 2 হাতে এরকম করে লাড্ডু তৈরি করতে হবে। কিন্তু একদম চেপে চেপে দিলে কিন্তু এটা পুরো এর যে শিরাটা বেরিয়ে আসবে আর আপনারা একসাথে গোল করতে পারবেন। ওই জন্য এটাকে একদম হালকা হাতে এই লাড্ডুগুলোকে তৈরি করতে হবে। তো দেখুন একদম সুন্দর মতিচুর লাড্ডু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে আমি এর উপরে একটা করে কাজু দিয়ে এটাকে সুন্দর করে গার্নিশ করে নেব। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে গড়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই গণেশ পুজোয় ঠাকুরকে ভোগে এটা দিতে পারেন, বা সামনে দুর্গা পুজো আসছে তাতেও কিন্তু আপনারা ঠাকুরকে এটা ভোগে তৈরি করে দিতে পারেন। তো এটা বানানো তো খুবই ইজি, তো আপনারা দেখেই নিলেন যেটা আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। আমি সমস্ত টিপস দিয়ে রেখেছি, আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলোরও উত্তর দিয়ে দিতে। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।